অত আগ্রহ থাকে না। হ্যাঁ, এই আমরা দেখলাম যে এখন পর্যন্ত আমাদের অনেক পার্টিসিপেন্টই জয়েন করেছেন, আরো হয়তো জয়েন করবে। তো এই সময়ের স্বার্থে যারা জয়েন করেছেন এবং যারা জয়েন করবেন, সবার প্রতি আহ, কৃতজ্ঞতা ও অংশগ্রহণের জন্য ধন্যবাদ। আর আজকের আমাদের অনুষ্ঠানের মূল রিসোর্স পার্সন হচ্ছেন মোহাম্মদ রফিকুল ইসলাম। আপনারা সবাই জানেন যে উনি সবসময় আমাদের সাথে থাকেন, আমাদেরকে অনেকদিন ধরেই আপনার ফরেন কারেন্সি বা ইন্টারন্যাশনাল ট্রেডের উপরে যত রিলেটেড টপিকস আছে তার উপরে উনি কন্টিনিউয়াসলি আমাদেরকে জ্ঞান বিতরণ করছেন। আজকের ওনার যে টপিক সেটা হচ্ছে সার্ভিস এক্সপোর্ট ইন নন ফিজিক্যাল ফর্ম অ্যান্ড ফরেন কারেন্সি আর্নিংস। এটার উপরে কমপ্লায়েন্স, অপরচুনিটিস অ্যান্ড ট্যাক্সেশন মেকানিজমের উপরে উনি আমাদেরকে কথা বলবেন। তাছাড়া আমাদের সাথে জয়েন করবেন আমাদের ইনস্টিটিউশনের প্রেসিডেন্ট মাহতাবউদ্দিন আহমেদ এফসিএম। তো উনি হয়তো আমাদের সাথে এখনো জয়েন করেন নাই, যখন জয়েন করবেন তখন আমরা এটা নিয়ে আলাপ করব। আপনারা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেবের জানেন যে উনি অনেকদিন ধরেই আমাদের সাথে কাজ করেন। ওনার নিজস্ব প্রাইম ব্যাংকের বাইরেও উনি কিন্তু ওনার নিজস্ব কনসালটেন্সি প্রতিষ্ঠান ইনস্টিটিউশনও আছেন। তা আজকের যে উনি যে ইয়াটা দিচ্ছেন ওটাতে কনসালটেটিভ ব্যাংকার হিসাবে উনি নিজেকে আত্মপ্রকাশ করছেন। তাই আমরা আসলে দেখেছি যে আমাদের পার্টিসিপেশন খুব দ্রুতই বাড়ছে, হয়তো আরো অনেক বাড়বে। আমরা যেটা মনে করি যে আসলে জ্ঞান অর্জনের জন্য আপনাদের যে কর্মস্পৃহা, মানে আকাঙ্ক্ষা, এবং আমাদের রফিক সাহেবের যে প্রচেষ্টা এবং ইনস্টিটিউটের তরফ থেকে যে ধরনের আমাদের অফিস বেয়ারার থেকে শুরু করে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার এবং অন্যান্য কাউন্সিলর যে ধরনের ইচ্ছা, তারই ফলশ্রুতিতে আমরা সারা বছর ধরেই সিপিডি অনলাইন এবং ফিজিক্যাল করে থাকি। তারই অংশ হিসাবে আজকে আমরা রফিক সাহেবের মাধ্যমে গত অনুষ্ঠানে আমাদের এই প্রশ্নটা এসেছিল যে আসলে যেহেতু এখন গ্লোবালাইজেশনের যুগ, আউটসোর্সিং একটা মেজর ইম্পর্টেন্ট ইস্যু, কিভাবে আমরা আমাদের সেবা এক্সপোর্ট করে কারেন্সি, ফরেন কারেন্সি আর্ন করতে পারি, এই ব্যাপারটার উপরেই কিন্তু আপনাদের ডিমান্ডের ভিত্তিতেই মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব এটাকে সাজিয়েছেন। আমি রিকোয়েস্ট করব যে মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেবকে ওনার প্রেজেন্টেশন শুরু করার জন্য, যাতে আমরা আমাদের কোশ্চেন এন্ড অ্যান্সার সেশনটাতে আরো বেশি সময় দিতে পারি, যাতে ইন্টারেক্টিভ করতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান আজকের মতো শুরু করার জন্য রফিক সাহেবকে অনুরোধ করছি। থ্যাংক ইউ। হ্যাঁ, রফিক সাহেব আপনি আনমিউট করতে হবে, আপনি মিউট আছেন। হ্যাঁ। শোনা যাচ্ছে? জি, এখন শোনা যাচ্ছে। Okay. ধন্যবাদ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি বরাবরের মতো আইসিবিবি কে আমি আমার আহ, যত জায়গায় আমি লেকচার বা ট্রেনিং করাই, ওয়ান অফ দি প্রেস্টিজিয়াস প্ল্যাটফর্ম হচ্ছে আইসিবিবি। এবং এই প্ল্যাটফর্মে কথা বলতে পারাটাকেই আমি পার্সোনালি মনে করি যে আমার জন্য আহ, খুব ভ্যালুয়েবল, এবং আমার ভ্যালু এডিশনের জন্য এই প্ল্যাটফর্মটা অনেক বেশি কার্যকর। এবং এটা আমি প্রমাণও পেয়েছি, এবং আপনারা আমার কথা, আমার লার্নিং ডেভেলপমেন্ট সেকশনগুলো নিয়ে বাইরেও কথা বলছেন। এইভাবে আমারও ভ্যালু এডিশন হচ্ছে, আমার উইংটা আরো এক্সপান্ডেড হচ্ছে। ফর দ্যাট আমি এই আইসিবিবি থেকে যখনই আমার কোনো ইনভিটেশন আসে এই প্রেজেন্টেশনের জন্য, লার্নিং ডেভেলপমেন্ট সেশনের জন্য, সিপিডি সেশনের জন্য, আমি এটাকে গ্রেড করি এবং মিস করি না। তো আজকে আমি নিয়ে আসছি যেটা, সেটা হচ্ছে সার্ভিস এক্সপোর্ট। আমি সরাসরি
কিছু স্ট্রেট ফরওয়ার্ড কথায় চলে যাব, কোনো ফর্মালিটিতে আমি থাকবো না। আমাদের বাংলাদেশে আমরা এক্সপোর্ট বলতে আমরা বুঝি শুধু আরএমজি এক্সপোর্ট। আমাদের মেন্টালিটিতে এখনো রেডিমেড গার্মেন্টসটাই কিন্তু এক্সপোর্ট মানে গার্মেন্টস, এক্সপোর্ট মানে আরএমজি। এবং বাংলাদেশে যে পরিমাণ প্রায় $50 বিলিয়ন কাছাকাছি এক্সপোর্ট হয়, তার মধ্যে প্রায় প্রায় মোস্ট অফ লায়ন পোর্শন হচ্ছে আরএমজির। অতএব আমাদের $1 বিলিয়ন উপরে এক্সপোর্ট হচ্ছে এরকম সেক্টর ম্যাক্সিমাম 3 or 4। তো এক্সপোর্টের ক্ষেত্রে বা ফরেন কারেন্সি আর্নিং এর ক্ষেত্রে এক্সপোর্ট করে আমরা কিন্তু এখনো আরএমজিতে রয়ে গেছি। আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট রিলেটেড যে পলিসিগুলো আছে, সে পলিসিগুলোতে আমাদের আরএমজির বাইরে এসে বিভিন্ন সেক্টরকে বুস্ট আপ করার জন্য পলিসি মেকাররা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন দীর্ঘদিন থেকে। এবং সেই প্রচেষ্টায় লেটেস্ট যে আমাদের এক্সপোর্ট পলিসি আসছে, সেই এক্সপোর্ট পলিসিতে আমাদের সার্ভিস এক্সপোর্টটাকে খুব বেশি হাইলাইট করা হয়েছে। এবং এটা খুবই কার্যকরভাবে এগিয়ে চলেছে বলে আমি মনে করি। কারণ এক সময় আমাদের সার্ভিস এক্সপোর্ট ছিল খুবই দুর্বল। এখন প্রায় আমাদের $50 বিলিয়ন এক্সপোর্টের মধ্যে প্রায় 6.5 থেকে 7 বিলিয়ন ডলার আমাদের সার্ভিস এক্সপোর্ট। সার্ভিস এক্সপোর্টটা কয় প্রকার, কিভাবে আমরা আজকে আলোচনা করব। আমাদের মাথায় আজকে কোনো আরএমজি এক্সপোর্ট থাকবে না, আমরা শুধু সার্ভিস এক্সপোর্ট নিয়ে কথা বলবো, আমরা ফিজিক্যাল কোনো এক্সপোর্ট নিয়ে আজকে কথা বলবো। সার্ভিস এক্সপোর্ট নিয়ে এই আইসিএমইবির প্ল্যাটফর্মে কথা বলার খুবই গুরুত্বপূর্ণ দিকটা হচ্ছে এখানে আপনারা সবাই ইন্টেলেকচুয়াল ইন অ্যাকাউন্টিং এবং প্রফেশনাল সার্ভিসটাকে আপনারা কিন্তু খুব ভালোভাবে এক্সপিডাইট করতে পারেন। এবং আপনাদের প্রফেশনাল সার্ভিসটা, আপনাদের প্রফেশনাল সার্টিফিকেশন, আপনাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা কি ইন্টারন্যাশনালি রিকগনাইজড করা হয়। এবং এটা ইন্টারন্যাশনাল, এটা গ্লোবাল স্ট্যান্ডার্ডস ডিগ্রি এটা। অতএব সেই কনটেক্সট থেকে আপনি বাংলাদেশে বসে ইন্টারন্যাশনাল অ্যারেনাতে সার্ভিস দিয়ে দেশের জন্য ফরেন কারেন্সি আনতে পারেন। এবং ফরেন কারেন্সি আনতে গিয়ে আপনি দেশের পলিসি, দেশের ব্যাংকিং সাপোর্ট, দেশের রেগুলেটরি সাপোর্ট এবং আমাদের যে প্রবলেমগুলো সবচেয়ে বেশি আমরা ফেস করি সেটা হচ্ছে আমরা যতই সার্ভিস দিচ্ছি কিন্তু আমাদের দেশে ফরেন কারেন্সি আনাটা খুবই জটিল। এবং এটা নিয়ে অনেক গ্রে এরিয়া আছে, পলিসিতে ডিসকোঅর্ডিনেশন আছে। এবং যারা পলিসি ইমপ্লিমেন্ট করে, আই মিন ব্যাংকার, ব্যাংকারদের মধ্যে এটা একটা গ্রে এরিয়া আছে। এবং স্পেশালি ট্যাক্স নিয়ে এটা অনেক বড় ধরনের একটা এই একটা ডিসকোঅর্ডিনেশন, গ্রে এরিয়া আছে। ট্যাক্স কত হবে, কোন সার্ভিসে কত ট্যাক্স, এত বেশি স্ল্যাব এখানে আসলে আমরা এই কারণেই কিন্তু আমরা কোন সার্ভিস দেওয়ার আগেই সর্বপ্রথমেই আমরা চিন্তা করি এই এই প্রসিডটা, এই এক্সপোর্ট প্রসিডটা, এই সার্ভিস এক্সপোর্ট প্রসিডটা দেশে আসলে এইটা আমি ইনকাম করলাম কিন্তু আমাকে কোয়ারি করা হবে একজন অপরাধীর মতো। অতএব এই যে একটা ডিসকমফোর্ট, এই জায়গাটায় কিন্তু ডিসকমফোর্টের কারণে অনেক সুযোগ সুবিধা থাকার পরেও আমাদের দেশের এই যে সার্ভিস এক্সপোর্ট নিয়ে যারা কাজ করেন, যারা সার্ভিস প্রোভাইডার, তারা কিন্তু এইটাতে আস্তে আস্তে ডিজায়ারেড হয়ে যাচ্ছে। এবং সেই জায়গাটা আমাদের কাজ করতে হবে। এবং আমি একজন নাগরিক হিসাবে, একজন ব্যাংকার হিসাবে আমার একটা দায়িত্ব থেকে আমি এই কাজটা ক্ষুদ্র পরিসরে আমি করার চেষ্টা করছি। এবং আমি বিভিন্ন জায়গায় এই জিনিসগুলো নিয়ে আমি কথা বলি। এবং আমার কথা বলার মধ্যে আরেকটা জিনিস যেটা আমি চিন্তা করছি যে সামনে আইসিএবিবি তে আপনাদের সাথে ফিজিক্যালি একদিন মিট করে পেপারলেস ট্রেড এবং ডিজিটাল ট্রেড ডিজিটালাইজেশন নিয়ে আমি একটা সেশন করার জন্য অলরেডি প্রস্তাবনা পাঠিয়েছি আইসিএমইবি তে। এবং সেটাও কিন্তু আমাদের জন্য একটা যুগান্তকারী কাজ হবে যদি আমরা পেপারলেস ট্রেড, আমরা ডিজিটাল ট্রেড, এই জায়গায় যদি আমরা চলে যেতে পারি তাহলে সার্ভিস এক্সপোর্টটা অনেক বেশি এক্সপিডাইট হবে। এবং সেই কারণেই সার্ভিস এক্সপোর্টের সাথে ট্রেড ডিজিটালাইজেশন ভেরি ইম্পর্টেন্টলি রিলেটেড। তাহলে আমরা একটু শুরু করি। আমরা একটু প্রথমেই দেখি যে আমাদের গ্লোবাল $6 ট্রিলিয়ন সার্ভিস এক্সপোর্ট মার্কেট, তার মধ্যে বাংলাদেশের পোর্শন মাত্র 0.125%। তাহলে আমরা কতটা পিছিয়ে আছি এটা এই স্ট্যাটিস্টিক্স বা এই ডাটা দেখলে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের অবস্থানটা কোথায়। অতএব এখানে কাজ করার অনেক সুযোগ আছে। বাংলাদেশে অনেক প্রফেশনাল আছে, অনেক সার্ভিস প্রোভাইডার আছে, অনেক আইটি এক্সপার্ট আছেন, অনেক আইটি ব্যাকগ্রাউন্ড না কিন্তু আইটিতে অনেক বেশি এক্সপার্টিস ডেভেলপ করেছেন এরকম অনেক ফ্রিল্যান্সার আছে।
যারা বাংলাদেশে বসে ফরেন কারেন্সি আর্ন করছে। এবং আমি ব্যক্তিগতভাবে যখন আমি 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 যখন এই সব সার্ভিসগুলো পাই, আমি চেষ্টা করেছি খুব তাড়াতাড়ি, খুব সিম্পিথেটিক্যালি আমি আমার এই ক্লায়েন্টদের যারা এই ফরেন কারেন্সি আর্ন করে এক্সপোর্ট হয় তাদেরকে মিনিমাম ডিস্টারবেন্স না দিয়ে আমি এই এই তাদের আর অর্জিত ফরেন কারেন্সি তাদের অ্যাকাউন্টে যাওয়াটা আমি ব্যবস্থা করেছি। এই জায়গাটা একদম নাগরিকের দায়িত্ববোধ থেকে আমি এটা করার চেষ্টা করেছি। আমরা যারা ব্যাংকে কাজ করি, আমি সবার কাছে আমার একটা সবসময় অনুরোধ যে আমরা, আমাদের ব্যাংক হচ্ছে যে আলটিমেট ফরেন কারেন্সি বলেন বা আলটিমেট পেমেন্ট প্রসেসর কিন্তু আমরা। এই জায়গাটা আমাদের অনেক ধরনের রেগুলেশন থাকবে, কিন্তু অনেক ধরনের রেগুলেশন বলতে আমাদেরকে অনেক সময় আহ এই মানি লন্ডারিং, তারপরে মনে ফিনান্সিয়াল ক্রাইম, এই ইস্যুস গুলো আমাদেরকে কিন্তু একদিকে বলছে যে তুমি এইগুলো এনশিওর করো যাতে করে এগুলো না হয়, আর একদিকে বলা হচ্ছে আমাদেরকে বিজনেস এবং দেশের ম্যাক্রো এবং মাইক্রো ইকোনমিক ডেভেলপমেন্টের দিকেও খেয়াল রাখতে হবে। তাহলে এই দুই জায়গাটা কাজ করা আমাদের মতো ব্যাংকারদের জন্য খুবই একটা 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 অসুবিধার জায়গা। তারপরও আমরা চেষ্টা করি যে যতটা সম্ভব পলিসিটাকে ইমপ্লিমেন্টেবল করে এবং সার্ভিস প্রোভাইডার যারা, এক্সপোর্টার যারা, তাদের জন্য এটা ইউজেবল করার চেষ্টা করি। আমাকে একটু কেউ বলবেন স্লাইডটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ জি, স্লাইড একটাই দেখা যাচ্ছে, যেটা আর কি আপনার এই এক্সপোর্টের গ্লোবাল ওকে, সার্ভিস এক্সপোর্ট, বাংলাদেশ সার্ভিস ওকে, ওকে, এক্সপোর্ট। ওকে। এখন দেখা যাচ্ছে মূল্য সংযোজন কর। না, তো দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে আপনি ওই শেয়ারটা নিয়ে আবার ঢুকতে হবে আর কি। জি, শেয়ার স্ক্রিন, এই আবার এখন দেখা যাচ্ছে না? একই স্ক্রিনটাই আসছে, এখন মূল্য সংযোজন কর আসছে, হ্যাঁ। ওকে, ওকে, ফাইন, ফাইন। আচ্ছা, তাহলে আমরা আগে দেখার চেষ্টা করি যে আমাদের আমাদের এই পলিসিতে বা আমাদের আইনে, আমাদের রেগুলেশনসে এই সার্ভিস এক্সপোর্টটাকে কিভাবে দেখা হচ্ছে। আমাদের অনেকগুলো রিলেটেড, আমি এখানে রেগুলেশনস গুলো আনার চেষ্টা করেছি, যেমন মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন আছে, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট আছে, আমাদের গাইডলাইন্স ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজাকশন আছে, আমাদের আমদানি রপ্তানি পলিসি আছে। এই সবগুলো পলিসিতে বা রেগুলেশনস এর মধ্যে সার্ভিসটাকে এক্সপোর্ট হিসাবে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। অতএব পণ্যের পাশাপাশি এখন সেবাও কিন্তু আপনার এক্সপোর্ট করা যায়, এবং সেবা থেকে সবগুলো আইন বলছে সেবা থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা এক্সপোর্ট প্রসিডস। এটা নিয়ে কোনো ধরনের অ্যাম্বিগুইটির গ্রে এরিয়া রাখার কোনো সুযোগ নাই। আমি সেবা প্রোভাইড করেছি, সেবা প্রোভাইড করার বিনিময়ে আমি ফরেন কারেন্সি পেয়েছি, তাহলে এই ফরেন কারেন্সি আমার এক্সপোর্ট প্রসেস। তাহলে এই এক্সপোর্ট প্রসিডটাকে যেভাবে একজন ফিজিক্যাল এক্সপোর্টার এক্সপোর্ট প্রসিডকে ট্রিটমেন্ট দেয়া হয়, সেই একই উপায়ে কিন্তু এই এক্সপোর্ট প্রসিডটাকে কিন্তু ট্রিটমেন্ট দেওয়ার জন্য আইন বলছে। এখানে কোনো ধরনের অ্যাম্বিগুইটি রাখার কোনো সুযোগ নাই। একজন ফিজিক্যাল এক্সপোর্টার, ফিজিক্যাল গুডস এক্সপোর্টার যখন একটা $100 একটা প্রসিড আনে, সে $100 প্রসিড থেকে তার একটা পোর্শন আমরা তার ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, যেটাকে আমরা বলছি ইআরকিউ অ্যাকাউন্ট, এক্সপোর্টার রিটেনশন কোটা অ্যাকাউন্ট, রাখা যায়। আর বাকিটা সে তার পার্সোনাল বা লোকাল কারেন্সি অ্যাকাউন্টে রাখা যায়। তাহলে একজন সার্ভিস এক্সপোর্টারের ক্ষেত্রেও কিন্তু এটা সমানভাবে প্রযোজ্য। এবং এখানে আরো সার্ভিস এক্সপোর্টারদের জন্য সবচেয়ে সুবিধার বিষয় যেটা হচ্ছে, যেটা আমরা লাস্ট পার্টে আলোচনা করব, তারপর আমি যেহেতু প্রসঙ্গটা আসছে আমি বলে ফেলি, সেটা হচ্ছে যে আপনি এক সার্ভিস এক্সপোর্ট করলেন, সার্ভিস এক্সপোর্ট করে আপনি একজন কমোডিটি এক্সপোর্টার, তার এক্সপোর্টার রিটেনশন কোটা অ্যাকাউন্টে বা এফসি অ্যাকাউন্টে এখন ধরেন 7.5% রাখতে পারে, কারণ তার ম্যাক্সিমাম ফরেন কারেন্সি আর্নিংসটা কিন্তু বৈদেশিক মুদ্রা হিসাবে আবার র মেটেরিয়াল পারচেস করার জন্য দেশের বাইরে চলে যায়। তাহলে যেই ধরনের এক্সপোর্ট প্রোডাক্টের মধ্যে ভ্যালু এডিশন কম, বৈদেশিক মূল্য সংযোগ, বৈদেশিক র মেটেরিয়াল বা কাঁচামাল এনে কিন্তু সেগুলো এক্সিকিউট করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে তাদের রিটেনশন কোটা বা এক্সপোর্টার রিটেনশন কোটা বা ফরেন কারেন্সিতে রিটেন করার
পার্সেন্টেজ কিন্তু কম, যেটাকে আমরা এখন 7.5% হিসাবে রাখি। আর যেইটার সার্ভিস, যেমন সার্ভিসের কিন্তু বাইরে থেকে কোনো র মেটেরিয়াল আনতে হয় না। এটা আপনার মেধা, আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইউজ করে আপনি কিন্তু এই সার্ভিসটা এক্সিকিউট করে আপনি দেশের ভিতরে ফরেন কারেন্সি আনছেন। এই জন্য আপনার সার্ভিস এক্সপোর্টের 70% পর্যন্ত আপনি ফরেন কারেন্সি অ্যাকাউন্টে রাখতে পারবেন, যেটা এখন অর্ধেক, 35%। এটা কোথায় 7.5%, কোথায় 35%। আর যদি গভর্নমেন্ট যদি এই লিফটিংটা উঠিয়ে দেয়, এখন তো সবকিছু হাফ করা হয়েছে, 50% করা হয়েছে, তাহলে এটা যদি উঠে যায় আপনি 70% পর্যন্ত আপনি ফরেন কারেন্সি আপনি ইয়ারকিউ অ্যাকাউন্টে বা এফসি অ্যাকাউন্টে আপনি রাখতে পারবেন। আমি এফসি অ্যাকাউন্ট বলছি এই কারণে, একজন এক্সপোর্টারের জন্য যে এফসি অ্যাকাউন্ট এলিজিবল অ্যাজ পার ডোমেস্টিক রেগুলেশন, সেটাকে আমরা বলছি এক্সপোর্টার রিটেনশন কোটা অ্যাকাউন্ট, ইআরকিউ অ্যাকাউন্ট। এবং সেটা করতে গেলে আপনি যে এক্সপোর্টার এইটা আপনাকে প্রুফ করতে হবে। তবে এটা প্রুফ করার কি, সেটা হচ্ছে যে আপনি এক্সপোর্টার হয়েছেন, এইটা গভর্নমেন্টের রেজিস্ট্রেশনের জন্য আপনাকে সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। সেটা কিরকম, যেটাকে আমরা বলছি এক্সপোর্টার রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যেটাকে বলছি আমরা ইআরসি। অতএব আপনি যে গভর্নমেন্ট সার্টিফাইড এক্সপোর্টার, সেই রকম এক্সপোর্টিং লাইসেন্সিং বা সার্টিফিকেশন গভর্নমেন্ট থেকে নিয়ে তারপরে আপনি যদি ফর্মাল এক্সপোর্টার হন, তারপর আপনি যদি এক্সপোর্ট শুরু করেন, তাহলে এই ধরনের সমস্ত বেনিফিট আপনি পাবেন। এখন ইয়ারকিউ অ্যাকাউন্টে রাখলে সুবিধা কি, আপনি ফরেন কারেন্সি আর্ন করেছেন, সেটা যদি ফরেন কারেন্সি অ্যাকাউন্টে রাখেন, আপনি অনেক ধরনের বেনিফিট পাবেন। আপনি দেশের বাইরে যাওয়ার সময় আপনি এখান থেকে ডলার কিনতে হবে না, আপনার ডলার আপনি নিয়ে যাবেন, আপনার ফরেন কারেন্সি আপনি নিয়ে যাবেন। আপনি বৈদেশিক ব্যবসা সম্প্রসারণের জন্য আপনি ফরেন কারেন্সি কিনতে হবে না, কারণ ফরেন কারেন্সি, বাংলাদেশের ফরেন কারেন্সি মার্কেট কিন্তু একটু ভোলাটাইল। সেই ক্ষেত্রে আপনি এক্সচেঞ্জ লসের মুখোমুখি হতে পারেন। অথবা যখন রেট যখন বাড়ে, আপনি ইচ্ছে করলে আপনার টাকার দরকার হলে সেখান থেকে যখন তখন আপনি সেখান থেকে এনক্যাশ করতে পারবেন। অতএব আপনার ফরেন কারেন্সি অ্যাকাউন্ট কিন্তু অনেক ধরনের কাজ দেয়। এই জন্য এক্সপোর্টারদের রেগুলার ডে টু ডে সার্ভিস মিট আপ করার জন্য এই ধরনের অ্যাকাউন্ট গুলো খুবই দরকারি। তাহলে আমি রেগুলেশন গুলো আলাপ করলাম না, আমি সংক্ষেপে সবগুলো রেগুলেশন একসাথে বললাম। মূল্য সংযোজন কর আইন বলেন, আবার ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট বলেন, সবগুলোতে কিন্তু এক্সপোর্টের মধ্যে গুডস এবং সার্ভিস দুটোই কিন্তু সংযোজিত। অতএব আপনি যখন সার্ভিস এক্সপোর্ট করবেন, আপনি একজন এক্সপোর্টার। ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্টে বলে দিয়েছে যে কোন কোন ব্যবসাগুলো আবার সার্ভিস, যেমন বিজনেস সার্ভিস, প্রফেশনাল সার্ভিস, যেটা আপনারা প্রফেশনাল হিসেবে আপনার সার্ভিস দিতে পারেন। এটা কিন্তু ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্টের ধারা 2 কে তে স্পষ্ট করে বলা আছে যে কোন কোন ধরনের সার্ভিস দিলে এবং সেটার এগেনস্টে আপনি ফরেন কারেন্সি আর্ন করলে সেটা এক্সপোর্ট প্রসিড হিসাবে, এক্সপোর্ট হিসেবে ট্রিটমেন্ট পাবে। তার মধ্যে আপনাদের প্রফেশনাল সার্ভিসেস কিন্তু ইম্পোর্ট এখানে সংযোজিত। ইনফরমেশন টেকনোলজি সার্ভিস, আইটি সার্ভিস, অনেকগুলো সার্ভিসের কথা বলা আছে। আমি স্পেশালি প্রফেশনাল সার্ভিসটা হাইলাইট করলাম এই কারণে, ইউ আর দ্য প্রফেশনাল, সো ইউ হ্যাভ এভরি অপরচুনিটি টু প্রোভাইড প্রফেশনাল সার্ভিসেস ওয়ার্ল্ড ওয়াইড। এবং সেই ক্ষেত্রে আপনি ফরেন কারেন্সি আর্ন করলে সেই ফরেন কারেন্সি আর্নিংসটা দেশের রিজার্ভ বাড়াবে, আপনার পার্সোনাল বেনিফিট হবে, আপনার প্রতিষ্ঠানের বেনিফিট হবে, এবং আপনার ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্টটা এখানে হবে। আমরা একটু দেখি যে ইন্টারন্যাশনাল রেগুলেশন সার্ভিস নিয়ে কি বলছে। আমরা বাংলাদেশ কিন্তু ডব্লিউটিওর মেম্বার। ডব্লিউটি কিন্তু সার্ভিস এক্সপোর্টকে কিন্তু স্পষ্ট করে কিন্তু সেগ্রিগেট করেছে এবং কি সার্ভিস এক্সপোর্টটাকে স্পেশালি হাইলাইট করেছে। কারণ আমরা যখন ইন্টারন্যাশনাল রেগুলেশন গুলো আসে, আমাদের লোকাল রেগুলেশন গুলো কিন্তু সেটার আলোকে তৈরি হয়। এই জন্য আস্তে আস্তে যখন কমোডিটি এক্সপোর্ট থেকে আমরা চলে যাচ্ছি সার্ভিস এক্সপোর্টে, এবং ডব্লিউটিও কিন্তু সার্ভিস এক্সপোর্টটাকে তো অনেক বেশি হাইলাইট করছে। সেই কারণে দ্য জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড ইন সার্ভিস, গ্যাটস যেটা আমরা সংক্ষেপে বলি, এইটাকে সার্ভিসটাকে 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ক্রস বর্ডার সাপ্লাই। আপনি যদি একজন বাংলাদেশি অ্যাকাউন্টেন্ট হয়ে আপনি যদি ফাইন্যান্সিয়াল রিপোর্ট তৈরি করেন, মানে কোন একটা ইউকে কোম্পানিকে সেই সার্ভিসটা দেন, তাহলে এটা এটা এই সার্ভিসটাকে বলা হয় মোড 1 সার্ভিস, যেটাকে বলছে ক্রস বর্ডার সাপ্লাই, ক্রস বর্ডার সার্ভিস। আর একটা হচ্ছে কনজাম্পশন অ্যাব্রোড। আপনি একজন ট্যুরিস্ট আসছে বাংলাদেশে জার্মানি থেকে, যদি বাংলাদেশে এসে কোনো একটা হোটেলে উঠছে, তাহলে বাংলাদেশে আসার সময় তো উনি ফরেন কারেন্সি নিয়ে আসছে, উনি জার্মান মুদ্রাও নিয়ে আসে নাই, আর বাংলাদেশি মুদ্রাও কিন্তু আনে নাই, উনি নিয়ে আসছে ফরেন কারেন্সি। তাহলে এই ফরেন কারেন্সিটা যেখানে ভাঙাবে, যেখানে সার্ভিস দিবে, যে হোটেল, যেই ট্রান্সপোর্ট, যেই বার ওনাকে সার্ভিসটা দিবে, তাদের যে ফরেন কারেন্সি আর্নিংসটা বা সেই ট্যুরিস্টটাকে সার্ভিস দিতে গিয়ে এখানে যদি কোনো ট্যুরিজম ফার্ম সেই সার্ভিস দিয়ে ফরেন কারেন্সি আর্ন করে, তাহলে সেইটাকে ফরেন এক্সচেঞ্জ বা ফরেন এক্সপোর্ট প্রসিড হিসাবে ট্রিটমেন্ট দেওয়া হবে। এইটা বলছে গ্যাটস এর মোড 2 সার্ভিস।
মোড থ্রি সার্ভিস বলছে কমার্শিয়াল প্রেজেন্স। একটা বাংলাদেশি ফার্ম বিদেশে ফার্ম খুলেছে, অনেকগুলো ব্যাংকের হংকং এ সিঙ্গাপুরে ব্রাঞ্চ অফিস আছে, তাহলে সেখানে তারা সার্ভিস দিচ্ছে, সেই সার্ভিস দেওয়ার ব্যাপারে অন্য দেশে গিয়ে সার্ভিস দিয়ে ফরেন কারেন্সি আর্ন করতেছে ফিজিক্যালি অন্য দেশে গিয়ে, সেটাকে বলছি আমরা মোড থ্রি সার্ভিস। সেটা হচ্ছে কমার্শিয়াল প্রেজেন্স। আমার দেশের জন্য ফরেন কারেন্সি আর্ন করছি অন্য দেশে ফিজিক্যালি গিয়ে। প্রেজেন্স অফ ন্যাচারাল পার্সন, একজন বাংলাদেশি ইঞ্জিনিয়ার আপনি সৌদি আরবে গিয়েছে একটা শর্ট টার্ম কনসালটেন্সিতে, আপনি একজন প্রফেশনাল হিসাবে আপনি হংকং গেলেন, সিঙ্গাপুর গেলেন, আপনার প্রফেশন রিলেটেড কোনো কনসালটেন্সি করার জন্য, কোনো একটা কোম্পানিকে সার্ভিস দেওয়ার জন্য শর্ট টার্ম বেসিসে, তাহলে আপনার অর্জিত ফরেন কারেন্সিটা হচ্ছে আপনার এক্সপোর্ট প্রসেস। এখন এই কথাটা মোড ফোর্ড এর সাথে ওয়েজ আর্নার সার্ভিসের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এটা, আপনি বাংলাদেশের লোক হয়ে প্রফেশনাল হয়ে বিদেশে গিয়ে সার্ভিস দিয়ে ফরেন কারেন্সি আর্ন করছেন, আর একজন ওয়েজ আর্নার্স দেশের বাইরে গিয়ে লং টার্ম বেসিসে থাকছে এবং তারা ওয়েজ আর্ন করছে, তাদের ওটাকে কিন্তু আবার এক্সপোর্ট প্রসেস হিসাবে কিন্তু ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না, ওটা ওয়েজ আর্নার্স রেমিটেন্স হিসাবে। অতএব একজন বাংলাদেশি প্রফেশনাল হয়ে আপনি যদি দেশের বাইরে ফিজিক্যালি গিয়ে যদি কোনো ধরনের শর্ট টার্ম কনসালটেন্সি বা কোনো শর্ট টার্ম সার্ভিস দিয়ে থাকেন, সেটা বুককে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা গ্যাটস বলছে এটা হচ্ছে মোড ফোর সার্ভিস, যেটা প্রেজেন্স অফ ন্যাচারাল পার্সন অ্যাব্রোড অ্যান্ড আর্নিং ফরেন এক্সচেঞ্জ। আমাদের যে নতুন এক্সপোর্ট পলিসি আসছে, এক্সপোর্ট পলিসিতে সার্ভিস নিয়ে ওয়াইডলি একটা চ্যাপ্টারই আছে, কারণ আমাদের পলিসি মেকার চাচ্ছে কতটা আন্তরিকভাবে সার্ভিস এক্সপোর্টটাকে বুস্ট করা যায় এবং জনগণকে কত বেশি এটার সাথে সম্পৃক্ত করা যায়, এবং এক্সপোর্টার বা আইটি এনাবেলড ইন্ডিভিজুয়াল যারা আছে তারা যেন এটাতে এনগেজ হয়। দেখেন, আমরা আমরা একটা কম্পারিজন দেখানোর চেষ্টা করেছি। এর আগের এক্সপোর্ট পলিসি সার্ভিস নিয়ে কথাবার্তা ছিল, কিন্তু অত ইলাবোরেট ছিল না, কিছু সার্ভিস সেখানে কিন্তু উল্লেখ ছিল, কিন্তু এইবার সার্ভিসটাকে অনেক বেশি করে পরিধি বাড়ানো হয়েছে। এবং সেই ক্ষেত্রে আমরা একটু আগে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্টে যে সার্ভিসগুলো দেখেছি সেই সার্ভিস তো এখানে আছেই, সামনে আমাদের অনেকগুলো নতুন নতুন সার্ভিস এখানে সংযোজিত হয়েছে, যেগুলো পলিসি মেকাররা চিন্তা করছে এইসব লাইনে কাজ করে আমাদের দেশের সার্ভিস এক্সপোর্টটাকে বুস্ট করার জন্য। সার্ভিস এক্সপোর্টের প্রণোদনার ব্যাপারটা কিন্তু সরকার চিন্তা করছে। আমরা একটু আগে মোড ওয়ান টু থ্রি ফোর সার্ভিসের কথা বলেছি, যদি মোড ওয়ানে হয় তাহলে সেই ধরনের সার্ভিসের ক্ষেত্রে 2% এক্সপোর্ট প্রণোদনা আছে। আবার মোড ফোর, যেটা আপনি কনসালটেন্সি করছেন সিঙ্গাপুর গিয়ে, সেই ধরনের সার্ভিস দিলে এখানে 2.5% পর্যন্ত আপনার প্রণোদনার ব্যবস্থা আছে। অতএব আবার আমি নাম্বার থ্রিটা আমি উল্লেখ করবো না, এটা আপনাদের সাথে রিলেটেড না। বাংলাদেশে যারা এই যেসব জাহাজ বাংলাদেশে আসে বাংলাদেশি মালিকানা, তারা যদি বাংলাদেশি যদি কোনো ব্যাক টু গেলসি সংক্রান্ত কাঁচামাল দেশের ভিতরে নিয়ে আসে, সেই ফ্রেট চার্জেস এর উপরে সেটাও কিন্তু ফরেন কারেন্সি আর্নিং, সেটার উপরে কিন্তু প্রণোদনা আছে। এই বিষয়গুলো আপনারা নিশ্চয়ই পড়েছেন, আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না, কারণ এগুলো হচ্ছে আমাদের দেশের সার্ভিস এক্সপোর্ট বুস্ট আপ করার জন্য গভর্নমেন্টের বিভিন্ন ধরনের পলিসিগুলো। এই চ্যাপ্টারটা নতুন ইনক্লুশন হয়েছে আমাদের এক্সপোর্ট পলিসিতে। এখানে আপনি কমার্শিয়াল প্রেজেন্স, বিদেশে গিয়ে আপনি সাবসিডি প্রতিষ্ঠান করে যদি ফরেন কারেন্সি আনে, সেখানে গভর্নমেন্টের বিভিন্ন ধরনের সাপোর্টের কথা বলা আছে। এখানে ইংরেজি শিক্ষার উপর গুরুত্ব দেওয়া আছে, যাতে করে আপনি ইংরেজি শিক্ষিত হয়ে বেসিক ইংলিশটা জেনে আপনি ইন্টারন্যাশনাল সার্ভিসগুলো দিতে পারেন। এখানে ই কমার্সের কথাটা বলা আছে। আমি এই পুরো পুরো বিষয়টা আমি এক্সপোর্টারদের সাথে কিন্তু প্রেজেন্টেশনটা দিয়েছিলাম এক্সপোর্ট পলিসির, গত ক্লাসে আপনাদের সাথে কিছুটা আলাপ করেছিলাম। কিন্তু একটা বিষয় আমি ব্যক্তিগতভাবে একজন নাগরিক হিসাবে আমার একটা এই এই অভিজ্ঞতা, আমাদের যেই পরিমাণ রেগুলেশনস আছে সেই পরিমাণ কিন্তু ইমপ্লিমেন্টেশনে গিয়ে আমরা প্রাইভেট সেক্টর যেভাবে কাজ করে পাবলিক সেক্টরকে কিন্তু আমরা সেভাবে হয়তো পাই না। সবাই না, সবাই না, কিন্তু এইটা আমার একটা ব্যক্তিগত ধারণা, কারণ এখানে এত সুন্দর সুন্দর কথাবার্তা লেখা আছে, কিন্তু বাস্তবিক পক্ষে যখন এগুলো ইমপ্লিমেন্ট করার জন্য আমরা কোথাও কোনো হেল্প চাই, কোনো ধরনের এই চাই, সেই ক্ষেত্রে আমরা ওইরকম সাপোর্ট আমরা পাই না। আমি আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতার কথা বলি, যে আমার একটা একটা লার্নিং প্ল্যাটফর্ম আছে, দি লার্নিং ল্যান্ড একাডেমি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, কিন্তু এই লার্নিং ল্যান্ড একাডেমির লাইসেন্সিং এর জন্য আমি এখনো পর্যন্ত সো ফার আই এম নট শিওর যে হুইচ মিনিস্ট্রি ও হুইচ গভর্নমেন্ট ডিপার্টমেন্ট ইজ অথরাইজড টু প্রোভাইড
licensing or registration to any মানে প্রাইভেটলি ডেভেলপড এই লার্নিং বা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার। আমি স্টিল এখনো অনেক চেষ্টা করে দেখেছি এবং অনেক জায়গায় আমি ঘোরাঘুরি করেছি। তো এই জায়গাগুলো তখন উদ্যোক্তা হিসেবে কাজ করতে গিয়ে আমরা কিন্তু পিছনে পড়ে যাই। এই 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 সার্ভিস এক্সপোর্টটা, আমি নিজেও কিন্তু একজন সার্ভিস এক্সপোর্টার। আমি ছোটখাটো কিছু কাজ করি, কিছু ফরেন কারেন্সি আর্ন করি। কিন্তু এটা করতে গিয়ে লোকালি এবং আপনার এই ইন্টারন্যাশনালি এই সাপোর্টটা পাওয়ার জন্য আমাদের গার্ডিয়ান সুলভ বা বা ওয়েলফেয়ার একটা 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 গার্ডিয়ান সুলভ সাপোর্ট ফ্রম দি এন্ড অফ দ্য গভর্নমেন্ট, এটা খুবই জরুরি। আমি হয়তো কথাটা এইভাবে বলা ঠিক হলো কিনা জানি না, বাট আমার ব্যক্তিগত অভিজ্ঞতা লাগে, যেহেতু আপনারাও আমার সাথে একমত হবেন, এই জায়গায় কিন্তু আমাদের কাজ করার প্রচুর এনার্জি আছে, প্রচুর ফোর্স আছে। বাট এই জায়গাগুলোর জন্য গভর্নমেন্টের একটা ওপেন ফোরাম থাকা উচিত, যে আমি ব্যক্তিগতভাবে সাফার করছি, আমার একটা লার্নিং ডেভেলপমেন্ট সেন্টার আছে, আমি এখানে কাজ করতে চাই, থেকে আমার সার্টিফিকেশন নিবে, থেকে আমার লাইসেন্সিং নিতে হবে, কিভাবে আমি সাপোর্ট পাবো। এই ইস্যুসগুলোর জন্য কিন্তু একটা ক্লিয়ার কাট পলিসি এবং একটা ক্লিয়ার কাট প্ল্যাটফর্ম থাকা উচিত, যাতে করে আমরা সেখানে ওয়ান স্টপ সার্ভিস পেতে পারি। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি যেটা করছে ওয়ান স্টপ সার্ভিস, সিন্স লং আমরা শুনতে পাচ্ছি ওয়ান স্টপ সার্ভিস ব্যবসাতে, ওয়ান স্টপ সার্ভিস ইকোনমিক জোন অথরিটিতে, ওয়ান স্টপ সার্ভিস বাইরাতে। বাট দিস ওয়ান স্টপ সার্ভিস আই থিঙ্ক আমার এটা হচ্ছে ফরেন ইনভেস্টরদের জন্য। বাট লোকালি যারা ইনভেস্ট করার বা লোকালি যারা ব্যবসা বাণিজ্য করার, লোকালি যারা এন্টারপ্রেনিউর হওয়ার ইচ্ছা পোষণ করেন, তাদের জন্য একটা আবার সাপোর্টিভ একটা উইং কিন্তু, যারা ইনভেস্টমেন্ট প্রমোট করে তাদের এই এই কাছে আমার একটা আর্জি যে এই জিনিসটা সেখানে থাকতে হবে। কারণ না হলে নাগরিক হিসাবে, উদ্যোক্তা হিসাবে আমার জায়গাটা আমি কতদিন পর্যন্ত আমি নিজে নিজে সেলফ ডেভেলপমেন্ট করব? আমার তো একটু সাপোর্ট লাগবে। রাষ্ট্র যদি সাপোর্ট না দেয়, একটা পর্যায়ে গিয়ে কিন্তু আমি বা আপনি কিন্তু সেখানে কিন্তু আমরা স্টপ হয়ে থাকি। অতএব এটা ভেরি এসেনশিয়াল। যেহেতু আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোরামে কথা বলেন, considering your position at macroeconomic level, I urge you all to raise this issue so that the government can take proactive initiative for development of service export। এবং আমি যদি লোকালি যদি ডেভেলপ করতে পারি, আমার, আপনি একটা ইউটিউব চ্যানেল খুলে আপনি সেখানেও সার্ভিস প্রোভাইড করতে পারেন। ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ইউটিউব কিন্তু এখন একটা উন্নত মাধ্যম টু গেট এডুকেশন, টু গেইন নলেজ, টু গেইন ফ্রিল্যান্সিং রিলেটেড অ্যাক্টিভিটিস, নলেজ। অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু আমাদের, শুধু আমরা যদি কমোডিটি এক্সপোর্টে পড়ে থাকি, দেখেন উন্নত বিশ্ব কিন্তু এখন সবচেয়ে বেশি সার্ভিস এক্সপোর্ট করে উন্নত হচ্ছে। তারা তারা সার্ভিস এক্সপোর্ট করে। আমরা যে পরিমাণ ফরেন কারেন্সি আর্ন করি, $50 বিলিয়ন ইন এক্সপোর্ট, তার চেয়ে আমার মনে হয় 1000 টাইমস এক্সপোর্ট করে আমেরিকা বা ইউএসএ বা ইউকে, যারা সার্ভিস এক্সপোর্ট করছে তারা। অতএব এই জায়গাটা তারা সার্ভিস এক্সপোর্ট দিয়ে সারা পৃথিবীতে তারা কিন্তু ধনী হয়ে যাচ্ছে, বা তারা বেশি ইকোনমিক্যালি অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। অতএব এই জায়গাটা আমাদের কাজ করতে হবে। আমরা এই জায়গা থেকে বের হয়ে এসে, খুবই আশার কথা যে আমাদের বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি রিসেন্টলি আমরা একটা ইনভেস্টমেন্ট সামিট করেছে। তো এটা 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 একটা ফার রিচিং একটা ইনিশিয়েটিভ। ভবিষ্যৎ কথা বলবে আসলে আমরা কোথায় যাচ্ছি। প্রশিক্ষণের ব্যাপার আছে, যে বাংলাদেশে আপনি প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে আমাদের কিন্তু প্রশিক্ষকের সংখ্যা খুব কম। আমাদের প্রশিক্ষণ একাডেমি বা ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলো অনেকগুলোই কিন্তু খুবই ট্রেডিশনাল। এবং যারা এই প্রশিক্ষণ লাইনে কাজ করতে চায়, আমরা এখানে প্রশিক্ষণ নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলা আছে, বাট আমাদেরকে যে জায়গাগুলো কাজ করতে হবে ফরেন কারেন্সি আর্ন করার জন্য, সেই জায়গার প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ রিলেটেড ইনস্টিটিউশনগুলো ডেভেলপ করে তারপর আমাদেরকে কিন্তু এই এক্সপোর্ট পলিসিটা আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ ম্যাক্রো ইকোনমিক ডেভেলপমেন্ট। এখানে কিছু প্রস্তাবনা আছে কিভাবে আমরা রপ্তানি সেবার রপ্তানি করব, এবং ওয়ার্ল্ড ওয়াইড আমাদের ব্র্যান্ডিং কিভাবে হবে সেটা। এখন আমরা একটু আসি দেখি ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনস এর মধ্যে ফিজিক্যাল এক্সপোর্ট, নন ফিজিক্যাল এক্সপোর্ট নিয়ে আমাদের রেগুলেশনটা। ফিজিক্যাল এক্সপোর্ট নিয়ে আমাদের কোনো কথা নাই, আমাদের আজকে হচ্ছে নন ফিজিক্যাল এক্সপোর্ট। নন ফিজিক্যাল এক্সপোর্ট বলতে আমরা কি বুঝি? যে কমোডিটি ছাড়া যেসব এক্সপোর্ট গুলো আমরা করি সেগুলো নন ফিজিক্যাল এক্সপোর্ট। নন ফিজিক্যাল এক্সপোর্টের মধ্যে সার্ভিস এক্সপোর্ট, আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি সেল করতে পারি। তারপরে আমরা এই, কোনো প্রতিষ্ঠান, আমরা বিদেশি কোনো কোম্পানির পক্ষে কাজ করতে পারি। আমরা একটু দেখি যে নন ফিজিক্যাল এক্সপোর্টের ক্ষেত্রে কয় ধরনের এক্সপোর্টার আছে। বিজনেস প্রসেস আউটসোর্সিং, কোন একটা প্রতিষ্ঠান, আপনি কোন ফরেন কোম্পানিকে আপনি সার্ভিস দিচ্ছেন, প্রতিষ্ঠান তো প্রতিষ্ঠান। আপনার একটা ফার্ম আছে,
আপনি ব্যাক অফিস সার্ভিস দিচ্ছেন, আপনার ক্লায়েন্ট হচ্ছে ফরেন কোম্পানি। যেমন ব্যাংকগুলো বিদেশি অনেকগুলো ফিনটেক কোম্পানিকে এই সার্ভিস দিয়ে থাকে। বাংলাদেশি অনেক সফটওয়্যার কোম্পানি আছে যারা বিদেশি কোনো ব্যাংকে সার্ভিস দিয়ে থাকে বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু অলরেডি তারা সার্ভিস দিয়ে শুরু করেছেন, এবং বাংলাদেশে এরকম এক্সপার্টিস কিন্তু ডেভেলপ করেছেন। অতএব এদেরকে আমরা বলছি বিজনেস প্রসেস আউটসোর্সিং। এটা নিয়ে কিন্তু আমাদের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট কিন্তু স্পষ্ট করে কিছু গাইডলাইন্স বলা আছে, একটু পর আমরা আলোচনা করছি। আমরা এখন দেখবো যে টাইপস অফ সার্ভিস এক্সপোর্টার। তারপরে এক ধরনের সার্ভিস এক্সপোর্টার পেলাম, বিপিও, বিজনেস প্রসেস আউটসোর্সিং ফার্মস। আরেক ধরনের সার্ভিস আছে আইটি এন্ড সফটওয়্যার কোম্পানি। আইটি এবং সফটওয়্যার কোম্পানি, তারা আইটি এনাবল সার্ভিস গুলো, সফটওয়্যার রিলেটেড সার্ভিস গুলো দিয়ে যাচ্ছে গ্লোবাল ক্লায়েন্টস, যাদের এই সব সফটওয়্যার নিয়ে নেসেসিটিস আছে। আমরা সেই ধরনের সার্ভিস দিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে বেসিস মেম্বার হওয়া জরুরি। এবং তাহলে আপনি আপনি সার্ভিস এক্সপোর্ট দিয়ে যে ফরেন কারেন্সি রিপার্টিশনটা আপনি অনেক বেশি ইজিলি করতে পারবেন, সেটা আমরা পরের পার্টে আলোচনা করছি। আরেক ধরনের সার্ভিস প্রোভাইড করছে ফ্রিল্যান্সাররা, ইন্ডিভিজুয়ালি, ব্যক্তি পর্যায়ে, যারা কিন্তু ইন্টারন্যাশনালি বিভিন্ন সার্ভিসগুলো দিচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে। এই সুযোগটা আছে। সেই ধরনের সার্ভিস দিয়ে ব্যক্তি পর্যায়ে যে ফরেন কারেন্সি আর্ন করছে, সে তাদেরকে বলছি আমরা ফ্রিল্যান্সার বা ইন্ডিভিজুয়াল সার্ভিস প্রোভাইডার। আরেক ধরনের সার্ভিস এক্সপোর্টার আছে কনসালটেন্ট, অ্যাডভাইজার, রিসার্চার, যেটা আপনারা যারা প্রফেশনালস, আপনার অ্যাকাউন্টেন্ট, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, টিচার্স, আইটি এক্সপার্ট, তাদেরকে এই ক্যাটাগরিতে আমাদের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন কিন্তু ফেলেছে, কনসালটেন্ট, অ্যাডভাইজার, রিসার্চার। আমরা এখানে দেখার চেষ্টা করি যে ক্রিয়েটিভ অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট প্রোভাইডার্স। আমি এখানে পড়ি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে। ইউটিউব চ্যানেল থেকে আমি সার্ভিস প্রোভাইড করি। বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশের লোকজন কিন্তু যারা বাংলা ভাষাভাষী মানুষ, তারা আমার চ্যানেল দেখে, তারা চ্যানেল দেখে সেখান থেকে যত বেশি সেখানে ভিউ হয়, দেখে, টাইম স্পেন্ড করে, তারপরে ওই ওই ঘন্টা বেসিসে আমি কিন্তু সেখান থেকে কিন্তু এই শেয়ারিং করি। এই ধরনের ক্রিয়েটিভ অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট প্রোভাইডার্স এর কাতারে আমি। তবে সেই ক্ষেত্রে এখানেও কিন্তু ফরেন কারেন্সি আর্ন করার একটা সুযোগ আছে। তাহলে এটাও এক ধরনের সার্ভিস এক্সপোর্ট। ফ্রিল্যান্সিংটা নিয়ে একটু একটু আমি স্পেশালি হাইলাইট করতে চাই, কারণ আমাদের দেশে অনেক তরুণ আছে যারা বেকার। কিন্তু বেকার বলতে আমরা কিন্তু এখন চাকরি থেকে বের হয়ে এসে অনেক ছেলেপেলে এখন চাকরি আর করছে না, তারা কিন্তু এখন ফ্রিল্যান্সিং করছে। এবং ফ্রিল্যান্সিং করে কিন্তু প্রচুর পরিমাণে ফরেন কারেন্সি আর্ন করছে। এবং ফ্রিল্যান্সিং করে তারা কিন্তু আস্তে আস্তে ইন্ডিভিজুয়াল থেকে অনেক বড় গ্রুপ হয়ে গেছে, অনেক ফার্মের মালিক হয়ে গেছে। এবং সেই জায়গায় থেকে তারা কিন্তু খুব ভালোভাবে কাজ করছে। তাহলে ফ্রিল্যান্সারদের জন্য বাংলাদেশে যেসব সুযোগ সুবিধাগুলো আছে, সেগুলো একটু আমি দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আপনি ফরেন কারেন্সি আনবেন, আপনি নর্মাল ব্যাংকিং সিস্টেমের বাইরে এসে কিন্তু ফরেন কারেন্সি বাংলাদেশে আনা যায়। যেমন পেওনিয়ারের মাধ্যমে, পেপল সবাই চিনে কিন্তু পেপল বাংলাদেশে অ্যালাউড না। এখনো পর্যন্ত পেওনিয়ারটা বাংলাদেশে খুব প্রচলিত এবং পেওনিয়ারে কাজ করছে। এবং আরো আরো মজার বিষয় হচ্ছে যে আমরা পেওনিয়ারের পেমেন্টটা বিকাশ বা নগদের মাধ্যমেও কিন্তু আমরা অ্যাকাউন্ট করে, পেওনিয়ারের সাথে অ্যাকাউন্ট করে আপনি পেওনিয়ার থেকে সরাসরি আপনার এক্সপোর্ট প্রসিডটা কিন্তু আপনার এমএফএস বা মোবাইল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে আপনি আনতে পারেন, ব্যাংক অ্যাকাউন্টে আনতে পারেন। এই সুযোগটা কিন্তু আছে ফ্রিল্যান্সারদের জন্য, শুধু না, অন্যান্য সার্ভিস এক্সপোর্টারদের জন্য এই সুযোগটা আছে। আমরা একটু পরে আলোচনা করব। তারপর আমি আমি ফ্রিল্যান্সার যারা, তাদের জন্য স্পেশালি আমি এই কথাটা বলছি এই কারণে, কারণ ফ্রিল্যান্সারদের জন্য এই সুযোগটা আছে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে সিস্টেম, যারা ইন্টারন্যাশনাল যে পেমেন্ট গুলাকে, আন্তর্জাতিক বিভিন্ন অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট পেমেন্ট গুলাকে তারা কিন্তু ফেসিলিটেট করে। এরকম অনেকগুলো সংগঠন আছে, তার মধ্যে একটা হচ্ছে পেওনিয়ার। এবং এই পেওনিয়ার মাধ্যমে যদি আপনি আনেন, আপনি কিন্তু 70% এফসি অ্যাকাউন্টে রাখতে পারবেন, ইয়ার কিউ অ্যাকাউন্ট ফ্যাসিলিটি পাবেন আপনার। এই অনেক ধরনের সুবিধা আছে। এবং সবচেয়ে মজার বিষয় বিষয় হচ্ছে ফ্রিল্যান্সিং যারা করে, তাদের কিন্তু 2027 সাল পর্যন্ত কিন্তু আমাদের ট্যাক্স ফ্রি। এখানে ফ্রিল্যান্সিং এর কোনো এখন ট্যাক্স নাই। আমাদের নতুন যে ফাইন্যান্স অ্যাক্ট, ওটাতে কিন্তু স্পষ্ট করে বলা আছে যে 2027 সালের জুন পর্যন্ত ফ্রিল্যান্সিং এর যত ট্যাক্স এক্সপোর্ট প্রসিড থেকে এটা মওকুফ। অতএব এই ফ্রিল্যান্সিং এর জন্য প্রায়োরিটি ব্যাংকিং এর সুযোগ সুবিধা আছে। মোবাইল ব্যাংকিং সার্ভিসটা আপনি নিতে পারবেন, যে পেওনিয়ার মাধ্যমে অ্যাকাউন্ট করে সরাসরি আপনার টাকাটা আপনি বিকাশ বা নগদ বা অন্যান্য যেসব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হোল্ডার আছে তাদের সাথে আপনি কাজ করতে পারবেন। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে যারা এই সার্ভিস এক্সপোর্ট করে, তাদের জন্য কিন্তু আমাদের এই ক্যাশ ইনসেন্টিভ সুবিধা আছে। নর্মাল কমোডিটি এক্সপোর্টার যারা, তাদের জন্য ক্যাশ ইনসেন্টিভ সুবিধা আছে। যারা ফ্রিল্যান্সার, তারা 2.5% ক্যাশ ইনসেন্টিভ পায়, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি ডব্লিউটিওর এই মোট 4 আপনার এই সার্ভিস প্রোভাইডার হিসাবে।
এবং আমাদের এক্সপোর্ট পলিসিতে কিন্তু সেটা স্পষ্ট করে লেখা আছে, এবং আমাদের যে সেন্ট্রাল ব্যাংকের যে সার্কুলার 2024-25 ক্যাশ ইনসেন্টিভ রিলেটেড, সেখানেও কিন্তু ফ্রিল্যান্সারদের জন্য সফটওয়্যার বা আইটি এনাবল সার্ভিস যারা দেয় তাদের জন্য কিন্তু প্রণোদনা ব্যবস্থা আছে। আইটি এক্সপার্ট যারা, তাদের জন্য 6%, আর যারা ফ্রিল্যান্সিং করে তাদের জন্য 2.5%। এই সুযোগটা কিন্তু আমাদের এই এক্সপোর্ট ক্যাশ ইনসেন্টিভ যেটাকে আমরা বলি, সেটাতে এই সুযোগটা আছে। নন ফিজিক্যাল এক্সপোর্ট নিয়ে আমরা একটু সংক্ষেপে বলি। নন ফিজিক্যাল এক্সপোর্টটা ভেরি ইজি। এটার জন্য ফিজিক্যাল এক্সপোর্টের মতো কোনো ডিক্লারেশনের প্রয়োজন না। আমরা যেরকম ইএক্সপি ফর্মে, এক্সপোর্ট ফর্মে ডিক্লারেশন দিই কি এক্সপোর্ট করছে, কত ইউনিট এক্সপোর্ট করছি, কত ডলার এক্সপোর্ট করছি, এটা কাস্টমের কাছে আমাদের ডিক্লারেশন দিতে হয়, কাস্টমার অ্যাপ্রুভাল দেয়, তারপরে বিল অফ এক্সপোর্ট ইস্যু হয়। কিন্তু নন ফিজিক্যাল এক্সপোর্টের ক্ষেত্রে এই ধরনের কিছুই নাই। নন ফিজিক্যাল এক্সপোর্টে শুধু আপনি এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করার প্রুফ দিবেন যে আমি এক্সপোর্ট করেছি। আপনি যে যে প্ল্যাটফর্ম ইউজ করেছেন, আপনি বায়ারের সাথে আপনার যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কমিউনিকেশন হয়েছে, মেইল কনফার্মেশন হয়েছে, কোন একটা প্রুফ দেওয়ার পরে আপনি প্রুফ করবেন যে আপনি সার্ভিস এক্সপোর্ট করেছেন। অতএব আপনার এই এক্সপোর্ট প্রসিডটা আপনি ইজিলি কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে কিন্তু আপনি ক্রেডিট করতে পারবেন। এখানে অন্য কোনো ধরনের ডিক্লারেশনে কোনো প্রয়োজন নেই। আপনি নন ফিজিক্যাল বা সার্ভিস এক্সপোর্ট করেছেন, নর্মালি আমাদের দেশে আপনি যখন এক্সপোর্ট করবেন, শিপমেন্ট থেকে 4 মাসের মধ্যে এক্সপোর্ট প্রসিড কিন্তু দেশে আনতে হয়। 4 মাসের বাইরে চলে গেলে এটা ওভারডিউ হিসেবে বাংলাদেশ ব্যাংকে কিন্তু রিপোর্ট করতে হয়। ঠিক সার্ভিস এক্সপোর্টের ক্ষেত্রেও তাই। আপনি এক্সপোর্ট করেছেন কিন্তু প্রসিডটা পাচ্ছেন না, ইনভয়েস পাঠিয়েছে বায়ার আপনাকে, যে সার্ভিস পারচেজার সে আপনাকে প্রসিড দিচ্ছে না। অতএব আপনাকে উইদিন 4 মান্থস ফ্রম দ্য ডেট অফ সার্ভিস প্রভিশন, সেখান থেকে 4 মাসের মধ্যে কিন্তু আপনি কিন্তু প্রসিডটা কিন্তু দেশের ভেতরে আনলে কোনো অসুবিধা নেই। আর যদি দেশের এটার বাইরে চলে যায়, বাংলাদেশ ব্যাংকে ব্যাংকের মাধ্যমে রিপোর্ট করতে হবে যে ওভার ডিউ এক্সপোর্ট প্রসিড দেশের বাইরে থাকা। এটাও এটা এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক অ্যালাউ করে না। বাংলাদেশ ব্যাংকে তখন পারমিশন নিয়ে এটাকে কিন্তু বাংলাদেশ ব্যাংকের নজরে, বাংলাদেশ ব্যাংকের নলেজে রেখে রেখে কিন্তু এই প্রসিডটাকে আপনি কিন্তু আনতে হবে। কারণ আপনার যদি ওভারডিউ হয়ে যায়, সেটা বাংলাদেশ ব্যাংক অবশ্যই জানতে হবে। ওভারডিউ হতেই পারে, যে কোনো ধরনের কারণে হতে পারে। বায়ার দেউলিয়া হয়ে যেতে পারে, বায়ার হয়তো এই যে কোনো কারণে নিজেকে গুটিয়ে নিতে পারে, তার ব্যবসা খারাপ হতে পারে, এটা হতেই পারে। বাট ইট শুড বি রিপোর্টেড টু সেন্ট্রাল ব্যাংক অ্যাজ ওভারডিউ এক্সপোর্ট প্রসিড, ওভারডিউ সার্ভিস এক্সপোর্ট প্রসিড। আমরা এই ছোটখাটো স্মল ভ্যালু সার্ভিস এক্সপোর্টার যারা, এই ক্ষেত্রে দুই ধরনের, আমরা চার চার ধরনের এক্সপোর্টারকে দেখেছি। এখানে নন ফিজিক্যাল ফর্মে যারা ছোটখাটো এক্সপোর্ট করে, আহ, সেই ক্ষেত্রে যেমন ডাটা এন্ট্রি, বিজনেস প্রসেস আউটসোর্সিং, আইটি সার্ভিস যারা দেয়, এবং $5,000 পর্যন্ত যারা পার রিমিটেন্সে আর্ন করে, তাদেরকে বলছে যে স্মল ভ্যালু সার্ভিস প্রোভাইডার। স্মল ভ্যালু সার্ভিস প্রোভাইডার এর এর উপরও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু $5,000 পর্যন্ত আপনাকে কোনো ডিক্লারেশন বা সি ফর্ম নিতে হবে না। আর এই ক্ষেত্রে আপনি পেমেন্টটা আনার জন্য অনেকগুলো চ্যানেল আছে। ব্যাংকিং চ্যানেল ছাড়াও কিন্তু অনেক চ্যানেলে কিন্তু এখন কিন্তু আপনি এক্সপোর্ট প্রসিডটা আনতে পারেন। কারণ ব্যাংকিং চ্যানেলে আনতে গেলে জিনিসটা অনেক বেশি দেরি হয়। আর যারা ইন্টারন্যাশনাল ছোটখাটো সার্ভিস পারচেজার, তাদের পেমেন্টটাও কিন্তু, যেমন আমরাও বাংলাদেশ থেকে আমরা ব্যাংকিং চ্যানেলে এই রেমিটেন্স পাঠানো অনেক জটিল। কেন, কি কারণে? ক্রেডিট কার্ডে পাঠাতে গেলে $300 উপরে একসাথে আপনি লেনদেন করতে পারবেন না। আবার ব্যাংকে অনেক ধরনের কোয়ারি করে, ব্যাংক টু ব্যাংক ট্রানজাকশন, ব্যাংকে ওখানে গেলে আবার আপনাকে অনেক কাগজপত্র প্রোভাইড করতে হয়। তখন আমরা কিন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমে অথবা ইন্টারন্যাশনাল যে পেমেন্ট গেটওয়ে সিস্টেম আছে ওদের মাধ্যমে আমরা কিন্তু এই ইন্টারন্যাশনাল পেমেন্টটা আমরা কিন্তু এক্সিকিউট করে থাকি। সেই সুযোগটা কিন্তু বাংলাদেশে আছে। এখন বাংলাদেশে ব্যাংক ছাড়াও অন্যান্য 4টা পদ্ধতিতে আপনি কিন্তু ফরেন কারেন্সি দেশের ভিতরে আনতে পারবেন। সেটা আমরা একটু পর আলোচনা করব। তাহলে আর আপনাকে এইসব ব্যাংক ছাড়া অন্য কোনো পদ্ধতিতে আপনি যদি এক্সপোর্ট প্রসিড আনতে হয়, সেই বিষয়টা আমরা একটু আলোচনা করে দেখি। স্মল ভ্যালু সার্ভিস প্রোভাইডারদের জন্য ব্যাংকিং এর বাইরেও কিন্তু অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডার, যে পেওনিয়ার, পেপল এখন যেহেতু বাংলাদেশে অ্যালাউড না, আপনি পেওনিয়ার মাধ্যমে আনতে পারেন, আপনার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে আনতে পারেন। আবার যারা ইন্টারন্যাশনাল সার্ভিস প্রোভাইডার যারা আছে, ওদের সাথে আপনি অ্যাকাউন্ট করে আনতে পারেন। আবার ব্যাংকগুলোও কিন্তু ওদের সাথে এখন অ্যাকাউন্ট করতে পারে। আপনি যদি আমেরিকাতে কোনো এক্সপোর্ট প্রসিড আনতে চান, তাহলে আপনার পার্চেজার বলবে তুমি কিভাবে পেমেন্টটা নিতে চাও। তা আপনি যদি বলেন যে আমি পেওনিয়ার মাধ্যমে আনতে চাই, তো পেওনিয়ার সাথে আপনার আপনার ব্যাংকের একটা অ্যাকাউন্ট অ্যারেঞ্জমেন্ট আছে কিনা দেখতে হবে। কারণ পেওনিয়ার সাথে এখন অনেক ব্যাংকের এই অ্যারেঞ্জমেন্টটা আছে। অতএব এখানে ব্যাংকিং চ্যানেলের বাইরেও কিন্তু আপনি এক্সপোর্ট প্রসিড এখানে বাংলাদেশে আনতে পারবেন। আপনার ক্রেডিট কার্ডও সরাসরি নিয়ে আসতে পারবেন, আপনার বিকাশও সরাসরি নিয়ে আসতে পারবেন। এটা একটা ইজিয়ার সিস্টেম, যেহেতু আমাদের যে এমএফএস কিন্তু অনেক বেশি বুস্ট। অতএব এই জায়গাটা প্রসিড আনতে এখন আর কোনো খুব একটা সমস্যা হয় না।
আইসিটি সার্ভিস যারা প্রোভাইড করে, তো তাদের জন্য একটা ফ্রিল্যান্সার কার্ড আছে, যেটা এই ফ্রিল্যান্সার কার্ডের মধ্যেও আপনি যদি কার্ড নাম্বারটা দেন, সে আপনার কার্ডে কিন্তু সরাসরি পেমেন্টটা কিন্তু প্রোভাইড করতে পারে। এবং কার্ডের মধ্যে এরকম অপশন আছে, আপনি কার্ডের মধ্যে আপনার ফরেন কারেন্সির সেগ্রিগেট হয়ে যাবে, আপনি যেটা আপনার বিডিটি অ্যাকাউন্টে বিডিটি পার্টটা ঢুকে যাবে, যে পোর্শনটুকু আপনি ইয়ারকিউতে রাখতে চান সেই পোর্শনটা ইয়ারকিউতে ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মতো ডুয়েল কারেন্সি সিস্টেম আপনার কার্ডের মধ্যে সেটা সেগ্রিগেট হয়ে যাবে, যেটা ফ্রিল্যান্সার কার্ড নামে বাংলাদেশে পরিচিত। এবং এই আইসিটি সার্ভিস প্রোভাইডার যারা, তারা কিন্তু এই 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 সার্ভিসটা অ্যাভেল করতে পারে। আবার আইটি বা সফটওয়্যার ফার্ম, এটা কিন্তু আপনার পেমেন্ট ব্যাংকিং চ্যানেলের বাইরে এরও আনতে পারে, যে আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে আনতে পারেন, ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে সিস্টেম যেগুলো আছে সেগুলোর মাধ্যমে আনতে পারেন। সেই ক্ষেত্রে ব্যাংকগুলো কিন্তু অ্যারেঞ্জমেন্ট আছে, যেগুলো ব্যাংকগুলো তখন অ্যাকোয়ারিং সার্ভিস দেয়। অ্যাকোয়ারিং সার্ভিস কিরকম? ক্রেডিট কার্ডের মাধ্যমে সার্ভিসটা, আপনি ক্রেডিট কার্ডে কোনো একটা জায়গায় পে করছেন, কিন্তু ব্যাক এন্ডে অনেকগুলো কাজ হয়ে যাচ্ছে। যেই ব্যাংক আপনার এই পেমেন্টটা প্রসেস করে আপনার ক্রেডিট কার্ড সার্ভিস প্রোভাইডারের সাথে আপনাকে লিঙ্ক করে দেয়, তাদেরকে বলা হয় অ্যাকোয়ারিং ব্যাংক। এবং ব্যাংকগুলো কিন্তু ইন্টারন্যাশনালিও কিন্তু আপনার প্রসিডটা আনতে এই সার্ভিসটা দিয়ে যাচ্ছে। এই সুযোগটা কিন্তু বাংলাদেশে আছে। তাহলে আমরা দেখলাম যে কোন কোন চ্যানেলে আপনার এক্সপোর্ট প্রসিড আসতে পারে। ট্রেডিশনাল ব্যাংকিং চ্যানেলে আসতে পারে, অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আসতে পারে, পেমেন্ট সার্ভিস অ্যাগ্রিগেটরের মাধ্যমে আসতে পারে। পেমেন্ট সার্ভিস অ্যাগ্রিগেটর কিরকম? এরা কিন্তু একসাথে এমন একটা প্ল্যাটফর্ম, একসাথে অনেকগুলো অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস তারা কিন্তু একটা প্ল্যাটফর্ম থেকে প্রোভাইড করে, যাদেরকে বলা হয় পেমেন্ট সার্ভিস অ্যাগ্রিগেটর। অর্থাৎ অনেকগুলো গেটওয়েকে একসাথে অ্যাগ্রিগেট করে একসাথে সার্ভিসটা দেয়। আপনাকে তখন অপশন দিবে আপনি কোন কোন এই গেটওয়ের মাধ্যমে পেমেন্টটা পাঠাতে চাচ্ছেন, পেপল নাকি পেওনিয়ার নাকি এক্স ওয়াই জেড, এরকম। তাহলে একটা প্ল্যাটফর্মে অনেকগুলো পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের সার্ভিসটা দেওয়ার সুযোগ দেয়, যারা এই সার্ভিসটা দিয়ে তাদেরকে বলা হয় পেমেন্ট সার্ভিস অ্যাগ্রিগেটর। পেমেন্ট ফেসিলিটেটরের মাধ্যমে ইন্টারন্যাশনালি এই যে পেমেন্ট গুলা যখন এই প্রসেস করে ক্রস বর্ডার, সেই ক্ষেত্রে এইরকম এই পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, অনলাইন পেমেন্ট গেটওয়ে, এরকম অনেকগুলা প্ল্যাটফর্ম আছে যাদেরকে পেমেন্ট ফেসিলিটেটর বলে। ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে আসতে পারে, যে আমরা এই পেপলের মাধ্যমে সরাসরি যে আমরা এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে আমি আমার প্রসিডটা আনতেছি পেওনিয়ার মাধ্যমে। আবার লাইসেন্স এমএফএস যেগুলো আছে, বিকাশ, নগদ, এগুলোর মাধ্যমে আনতে পারি। অতএব প্রসিড আনা এখন কোনো একটা ইস্যু না আর কি। যেহেতু আমাদের অনেকগুলো প্ল্যাটফর্ম অপশন আছে, ব্যাংকগুলো সেখানে আপনাকে সাপোর্ট দিচ্ছে, এবং আমাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসটাও সরাসরি ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে সিস্টেমের সাথে তাদের অ্যারেঞ্জমেন্ট আছে। অতএব এটা ভেরি ইজি টু রিপার্টিট ইউর সার্ভিস এক্সপোর্ট প্রসিড বাই ওয়ান ক্লিক, দেশে নিয়ে আসা। এখানে আপনি কিভাবে এক্সপোর্ট প্রসিড রিপাট্রিয়েট করবেন, এই এই প্রসেসটা দেখানোর চেষ্টা করেছি। একটা লাইসেন্স প্ল্যাটফর্মের সাথে কাজ করবেন, আপনি দেখবেন যে আপনি পেওনিয়ার লাইসেন্স আছে বাংলাদেশে, কিন্তু পেপলের লাইসেন্স নাই, সে ফর এক্সাম্পল পেওনিয়ার দিয়ে আপনি কাজ করতে পারেন। অতএব সেই ক্ষেত্রে আপনি বিকাশ অ্যাকাউন্টও আনতে পারেন, আবার ব্যাংক অ্যাকাউন্টও আনতে পারেন। কারণ আপনি দেখবেন যে সিটি ব্যাংকের সাথে বা ব্র্যাক ব্যাংকের সাথে বা ইস্টার্ন ব্যাংকের সাথে বা প্রাইম ব্যাংকের সাথে, এই সব ব্যাংকগুলোর সাথে কিন্তু এই এই ইন্টারন্যাশনাল সার্ভিস প্রোভাইডারের, আপনি যখন ব্যাংকে যাবেন বলবেন যে আমি ইন্টারন্যাশনালি আমার প্রসিডটা আনতে চাই, আমি কোন গেটওয়ের সাথে আপনাদের অ্যারেঞ্জমেন্ট আছে, তাহলে ব্যাংকগুলো কিন্তু সেভাবে আপনাকে কিন্তু গাইড করবে। পেমেন্ট গেটওয়ে সিস্টেম সার্ভিস প্রোভাইড যদি বাংলাদেশে করতে হয়, বাংলাদেশ ব্যাংকের সাথে একটা লাইসেন্সিং এর ব্যাপার আছে, যে এখানে এসেই কিন্তু আপনি এইসব সার্ভিস দিতে পারবেন না। বাংলাদেশি এক্সপোর্টারের ফিনান্সিয়াল সার্ভিসটা বা এক্সপোর্ট প্রসেস রিলেটেড সার্ভিস দিতে হলে আপনাকে কিন্তু এখানে লাইসেন্সিং এর ব্যাপার আছে। বাংলাদেশ ব্যাংকের একটা গাইডলাইন্স আছে পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের জন্য, এবং সেই গাইডলাইন্স অনুযায়ী কিন্তু এখানে এনলিস্টেড হয়ে তারপর আপনি সার্ভিসটা প্রোভাইড করবেন। আর এটা আমরা এখানে আহ, আমাদের ক্রনোলজিক্যালি 2011 থেকে আমাদের অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস যারা প্রোভাইড করছে, তারা কিন্তু স্মল ভ্যালু ফরেন কারেন্সি সার্ভিস প্রোভাইড দিচ্ছে। এটা 2011 সালে ছিল $500, বর্তমানে $10,000 পর্যন্ত আপনি কিন্তু আপনার এই এই যে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আনতে পারবেন। এর উপরে কিন্তু আপনি আনতে পারবেন না, এই পর্যন্ত আমাদের রেগুলেশন। আর এখানে অথরাইজড ডিলার বলতে ব্যাংক, ব্যাংক যেটা করে, ব্যাংক এইসব সার্ভিস প্রোভাইডারদের জন্য ইন্টারন্যাশনাল পেমেন্ট গুলো আনতে অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডারদের সাথে ব্যাংকের অ্যারেঞ্জমেন্ট আছে। আর এক্সপোর্টার যারা, তারাও কিন্তু অনলাইন সার্ভিস প্রোভাইডারদের সাথে একটা 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 শ্যাডো অ্যাকাউন্ট খোলে, যেটাকে আমরা বলছি নোশনাল অ্যাকাউন্টস। এইটাতে কোনো প্রসিড জমা হবে না, এটাতে শুধু শ্যাডো একটা মেসেজ যাবে, যে আপনি যেমন পেওনিয়ারের সাথে আপনি অ্যাকাউন্ট করেছেন, পেওনিয়ার আপনাকে দেখাবে ইয়েস তোমার অ্যাকাউন্টে $এত আসছে ইউএসএ থেকে। এই $এত পেওনিয়ার
কে ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনার ব্যাংক বলবে যে তুমি এটা সরাসরি ইউএসএ তে আমার নষ্ট অ্যাকাউন্ট আছে সেখানে পাঠিয়ে দাও। তাহলে আপনি ইনফর্ম হলেন থ্রো পেওনিয়ার সাড়ে অ্যাকাউন্ট যে আপনার অ্যাকাউন্টে ইউএসএ এক্সপোর্টার প্রসিডটা দিয়েছে, আর সেই প্রসিডটা ইনস্ট্যান্টলি চলে যাবে ব্যাংকের নষ্ট অ্যাকাউন্টে। ব্যাংকের নষ্ট অ্যাকাউন্টে গেলে তখন আপনার অ্যাকাউন্টে আনা, আপনার বিকাশ অ্যাকাউন্টে আনা ভেরি ইজিয়ার ফর দ্য ব্যাংকস। এখানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমি আলোচনা করার চেষ্টা করেছি, যে ব্যাংকে গেলে আপনারা কিছুটা হয়রানির মুখোমুখি হতে হয়। যে ব্যাংক জিজ্ঞেস করে যে আপনি যে ফরেন কারেন্সি আনছেন কোত্থেকে আনছেন, কেন আনছেন, এটা কিভাবে আনছেন, এটা একটু প্রুফ দেন। তো জিনিসটা একটু সচেতনতার জন্য বললাম, যেহেতু আমাদের ইন্ডাস্ট্রিটা নট দ্যাট মাচ ক্যাপাবল এখনো পর্যন্ত সার্ভিস এক্সপোর্টটাকে হ্যান্ডেল করতে। তাহলে আপনাকে এই জায়গাগুলো একটু আপনাকে আগে থেকে সচেতন হয়ে আপনার পেপারস গুলো রেডি রাখতে হবে, যে আপনি ফরেন কারেন্সি আনছেন, আপনার এই ক্যাপাসিটি আছে, আপনার একটা প্ল্যাটফর্ম আছে, আপনার একটা মেইল করেসপন্ডেন্স আছে। আপনার প্রুফটা আপনি রাখবেন যে আমি যে আসলে একজন সার্ভিস প্রোভাইডার, আমার দেখেন দিস ইজ মাই চ্যানেল, অতএব এই চ্যানেলের মাধ্যমে আমি এইভাবে এইভাবে ফরেন কারেন্সি আর্ন করেছি, দিস ইজ মাই ফরেন কারেন্সি ডিরাইভ ফ্রম দিস সোর্স। তাহলে এটা যদি আমি ব্যাংকে প্রুফ করতে পারি, ব্যাংকারদের জন্য ইনস্ট্রাকশন আছে, জাস্ট মেইল কমিউনিকেশনটা যদি তুমি দেখো এবং এটা যদি লেজিটিমেট সোর্স থেকে আসে, কোনো অসুবিধা নেই, তুমি উইদাউট এনি কোশ্চেন তুমি তার ওনার অ্যাকাউন্টে দিয়ে দাও। এটা হচ্ছে ব্যাংকারদের জন্য ইনস্ট্রাকশন। তারপরও আমাদের এখানে কিন্তু অনেক ধরনের জটিলতা আছে যেটা আপনারা ফেস করেন। আমি নিজেও, আমি তো আমার ব্যাংকে আমি ব্যাংকার কিন্তু অন্য ব্যাংকে আমি কাস্টমার, সেই জিনিসটাও কিন্তু আমি ফেস করেছি। অতএব এই জায়গাগুলো কিন্তু আমাদের কিন্তু অ্যাড্রেস করতে হবে। এখানে বাংলাদেশ ব্যাংকের দুটো সার্কুলার আছে, একটা হচ্ছে যে আপনার ফ্রিল্যান্সিং, এটা আমরা আলোচনা করেছি, এখানে কোনো ট্যাক্স নাই। আবার ভার্চুয়াল আইডি কার্ডধারী যারা আছে ফ্রিল্যান্সারদের জন্য ঋণ দেওয়ার কথা এবং ক্রেডিট কার্ড সুবিধা দেওয়ার কথা কিন্তু বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে স্পষ্ট বলা আছে। 2020 সালের এফি সার্কুলার নাম্বার, বিআরপিটি সার্কুলার নাম্বার 19, 20শে ডিসেম্বর 2020। আমি এখানে আনলাম এই কারণে, কারণ আপনাদের একটা সচেতনতা দরকার আছে। ভার্চুয়াল আইডি কার্ডধারী আইটি ফ্রিল্যান্সারদেরকে সহজে ঋণ সুবিধা ও ক্রেডিট কার্ড সুবিধা দেওয়ার অপশন কিন্তু বাংলাদেশ ব্যাংক দিয়েছে, এবং ইনস্ট্রাকশনটা আছে টু দা কমার্শিয়াল ব্যাংকস। এখানে বিভিন্ন ট্যাক্স রেট গুলো আলোচনা আছে, আমরা জানি এখন ট্যাক্স ফ্রি ফ্রিল্যান্সারদের জন্য। আর অন্যান্য ক্ষেত্রে আমরা যারা সার্ভিস এক্সপোর্ট করি, সার্ভিস এক্সপোর্টারদের জন্য 7.5% আপনার ট্যাক্স। আর অন্যান্য স্ল্যাবে আছে ফ্রেট ফরওয়ার্ডার বা যারা ইনডেন্টর, এদের জন্য কিন্তু 10%। আর বাকি সব ক্ষেত্রে কিন্তু 7.5%, 7.5%। ইআরকিউ অ্যাকাউন্টে আপনি ক্রেডিট করতে পারবেন, লোকাল কারেন্সিতেও টাকাটা রাখতে পারবেন, এবং আপনি ডিজিটাল ওয়ালেট, আপনার মোবাইল ফাইন্যান্সিয়াল, বিকাশ, নগদ, এগুলোতে কিন্তু আপনি আপনি ফরেন কারেন্সি হোল্ড করতে পারবেন। ফ্রিল্যান্সার কার্ডে হোল্ড করতে পারবেন যারা আইটি এনাবল সার্ভিস প্রোভাইড করে তাদের জন্য। এই হচ্ছে আমাদের আজকে আলোচনা। আমাদের মূল আলোচনা প্রশ্নোত্তর পর্বে হবে। আমি আপনাদের জন্য খুব সংক্ষেপে প্রেজেন্টেশনটা সাজিয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা আমাদের আলোচনায় চলে যাব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা ইনশাল্লাহ আহ শুরু করব আলোচনা। কোনো প্রশ্ন তো জি, থাকবে আপনার? থ্যাংক ইউ। থ্যাংক ইউ মোহাম্মদ ইসলাম সাহেব, অনেক অনেক ধন্যবাদ। আমরা মোটামুটি মানে রাইট টাইমের মধ্যেই আছি। আমার মনে হয় যে এখন কোশ্চেন এন্ড অ্যান্সার সেশনের মাধ্যমে আমরা আমাদের রিকোয়ারমেন্ট গুলোকে ঝালাই করতে পারবো। তাই আমি আমার কলিগদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের রেইজ হ্যান্ড টিপ দেন, তারপরে আমরা আপনাদেরকে মানে শোনার ব্যবস্থা করে দিব, যাতে আমরা ডিসকাশনের মাধ্যমে আরো বেশি ক্লারিটি আনতে পারি। যারা এই এক্সপোর্ট করতে চান তাদের জন্য, যারা করেন তারা যদি সমস্যা ফেস করে থাকেন তাহলে রিলিভেন্ট প্রশ্ন করলে আমাদের ভিতরে আরো বেশি ক্লারিটি আসবে। আসলে জি। এডুকেশন কিন্তু টু ওয়ে। এক ওয়েতে হলে দেখা যাচ্ছে যে মানুষ বেশিক্ষণ কনসেন্ট্রেশন রাখতে পারে না, এটা রাইট। হিউম্যান। আবার সবাই নিজের মতো করে বুঝতে চায়। হ্যাঁ, উনি তো আর 800 লোকের জন্য একই একই 800 ভয়েসে বলতে পারবেন, একটা ভয়েসে। আমরা আমরা এখনো রেইজ হ্যান্ড দেখতেছি না। রেইজ হ্যান্ড যদি থাকে তাহলে আমাদের অফিস থেকে বলবো যে ওনাকে আপনারা ওপেন আনমিউট করে দেন, যাতে উনি কথা বলতে পারে, প্রশ্ন করতে। আমাদের অনেকেই আমি জানি যে এই ইন্টেলিজেন্স এর সাথে জড়িত। তাই আমাদের, হ্যাঁ, আমাদের একজন কলিগ, হ্যাঁ, সত্যিদা সিং, অফিস থেকে আমি রিকোয়েস্ট করব যে ওনাকে আনমিউট করে দেওয়ার জন্য।
জি বলুন। হ্যাঁ জি বলেন, আনমিউট করে বলেন। স্যার আপনার কাছে আমার একটা প্রশ্ন জি বলেন। জি থ্যাংক ইউ। স্যার আপনার কাছে একটা প্রশ্ন ছিল যে আমরা যারা অ্যাকাউন্টিং প্রফেশনাল আছি তারা তো আপনি আমাদের যে স্কোপের কথা বলেন যে আমরা আপনার করে কথাটা বোঝা বা যাচ্ছে আমাদের না। কনসালটেন্ট আপনার কথাটা একটু ভেঙে ভেঙে আসছে, একটু কাইন্ডলি স্যার আবার বলবেন। স্যার আবার শুরু করুন। জি স্যার, আমরা যারা অ্যাকাউন্টেন্ট আছি তো না, শোনা আমরা যাচ্ছে না। তো প্রফেশনাল অ্যাডভাইজারি সার্ভিস। হ্যালো, জি জি, শোনা যাচ্ছে? কিন্তু একটু ভেঙে ভেঙে আসতেছে। হ্যালো, স্যার কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, হ্যালো স্যার হ্যাঁ শোনা বলুন। যাচ্ছে? হ্যাঁ বলেন। স্যার আমরা যারা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আছি, তো আমরা চাচ্ছি যে আমাদের প্রফেশনাল অ্যাকাউন্টিং সার্ভিসটা আমরা বাইরের দেশে এক্সপোর্ট করি, বা আমরা তাদেরকে অ্যাডভাইজারি সার্ভিস দিই। সো আপনি যে আলোচনাটা করলেন স্যার, এর জন্য আপনাকে ধন্যবাদ। আমরা চাই স্যার আমাদেরকে স্যার যারা আইসিএমএবির আমাদের যারা সিনিয়র মেম্বার আছেন বা যারা দায়িত্বে আছেন, আমরা তাদেরকে রিকোয়েস্ট করব যে আমাদেরকে ওই ধরনের গেটওয়ের সাথে একটু কানেকশন করে দিতে, যাতে করে আমরা হচ্ছে প্রফেশনাল সার্ভিসগুলো আমরা এক্সপোর্ট করতে পারি, বা এরকম কোন একটা প্ল্যাটফর্ম যদি আমরা পাই যাতে করে আমরা আমাদের ক্যাপাসিটিটা ইউজ করে দেশের জন্য অবদান রাখতে পারি। ফাইন, ভেরি গুড। ঠিক আপনার, আছে, আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ জি, মানে আপনার প্ল্যাটফর্মটা আপনি সার্ভিস এক্সপোর্ট করতে চান, আপনি অ্যাকাউন্টেন্ট প্রফেশনাল, আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে আপনার এক্সপার্টিসটা, আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টি আপনি সেল করতে চান। এই জন্য আপনি, ইউ ওয়ান্ট টু নো দ্য ওয়ে টু প্রসিড, হাউ টু আর্ন ফরেন কারেন্সি। দিস ইজ নোটেড ইয়েস ডাউন, স্যার, এন্ড আই এক্স্যাক্টলি স্যার, জি। রিকোয়েস্ট এই যে আইসিবিবির যারা ম্যানেজমেন্ট আছেন, নিশ্চয়ই এটা, এটাও একটা বড় বড় ধরনের একটা কাজ। এখানে অনেক প্ল্যাটফর্ম আছে এবং বাংলাদেশে সার্ভিস দিচ্ছে। এটা কিন্তু আপনি কিন্তু এই ভেরি ইজিলি আপনি কিন্তু এটা কিন্তু পাবেন। যেমন মনে করেন, আমি একটু ছোটখাটো বলি, আপনি যদি প্রফেশনাল অ্যাকাউন্টিং সার্ভিস প্রভিশন ইন্টারন্যাশনাল এটা লিখে চ্যাট জিপিটি আপনি যদি চার্জ দেন, এই সার্চ দিলেই জি কিন্তু আপনার অনেকগুলো প্ল্যাটফর্মের নাম চলে আসবে। আপনি দেখবেন, সেখানে ঢুকে দেখেন, ওয়েবসাইটে ঘাটাঘাটি করেন, দেখবেন যে আপনি অনেকগুলো কাজ পেয়ে যাবেন। আপনি চ্যাট জিপিটি এখন আপনাকে কিন্তু অনেক ধরনের ঠিকানা কিন্তু খুঁজে দিবে। আপনি আজকে রাতে বা আপনি একটু পরেই কিন্তু এই জিনিসটা, আপনার রিকোয়ারমেন্টটা আপনি ওকে জানান, ও কিন্তু আপনাকে লিঙ্ক সহ দিয়ে দিবে। অতএব এই জিনিসটা এখন ইজি টু ফাইন্ড। স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ জি। এছাড়া আমরাও কিন্তু আউটসোর্সিং ফ্রিল্যান্সিং কোথায় করা যায়, কিভাবে করা যায়, তার উপরেও কিন্তু আমরা ট্রেনিং দেই। আমরা আশা করি যে এই বছরও আমরা একটা দরকার হলে আয়োজন করব, তাতে আমাদের যারা ইয়াং মেম্বার আছে তাদের সুবিধা হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ওকে। জি, অন্য কারো প্রশ্ন থাকলে একটু যদি করেন ভালো হবে। না, আর কারো কি প্রশ্ন নাই? জি, আর কারণ না থাকলে তাহলে আমরা মনে হয় অনুষ্ঠান শেষ করে দেই। কারণ মেম্বারদেরও তো এঙ্গেজমেন্ট আছে, আপনারও বিভিন্ন কাজে ব্যস্ততা হ্যাঁ থাকতে পারে। এই ঠিক। আমরা আমাদের যেহেতু আর কোনো প্রশ্ন নাই আসলে, যে কোনো কাজের ভিতরেই তারপরে আমার আপনার। নাম্বারটা সবাইকে প্রোভাইড করতে পারেন, ব্যাংকিং রিলেটেড বা আপনি যদি সার্ভিস এক্সপোর্ট এবং এক্সপোর্ট প্রসিড নিয়ে যদি কোনো ধরনের সমস্যা পড়েন, এটা যদি রেগুলেটরি সাপোর্ট লাগে, প্রফেশনাল সার্ভিস লাগে, আমি আপনাকে হেল্প করতে পারবো। জি আপনি থ্যাংক ইউ। আমার নাম্বারটা প্রোভাইড করে দিয়েন সবাইকে।
যদি আপনি যদি কোনো এক্সপোর্ট প্রসেস আসে, কোনো ব্যাংক যদি কোনো জটিলতা বা কোনো ধরনের প্রফেশনাল গাইডলাইন্স লাগে, আমি আপনাকে সাপোর্ট দেবো। জি, অলরেডি আমরা অনেকবারই করেছি, আমাদের মেম্বারদের মধ্যে আছে, আরো আমাদের গ্রুপ আছে, আমরা তাদেরকে গ্রুপে আবার শেয়ার করে দিত যখনই তারা লাগে আমাদেরকে, যারা আচ্ছা। নক করে, অনেকে দেখা যাচ্ছে যে রাখে না, পরে আমাদেরকে নক করে, আমরা কিন্তু আপনার নাম্বারটা ওদেরকে দিয়ে জি দিই। স্যার, জি স্যার, থ্যাংক ইউ হ্যাঁ, স্যার। তাতে তাতে ওনারা পরে আপনার সাথে যোগাযোগ করে। জি জি। এই আমার মনে হচ্ছে যে আজকে আমাদের আর হয়তো কারো কোনো স্পেসিফিক প্রশ্ন নাই। আপনি ডেলিভারেশনটা এমন ভাবে দিয়েছেন যে কিভাবে আমরা এক্সপোর্ট করতে পারি, প্রসেস কি, টাকা কিভাবে আনতে পারি, টাকা কোথায় রাখতে পারি, কিভাবে রাখতে পারি, রাখার ওয়েটা কি, আনার ওয়েটা কি, তা আমার মনে হয় যে এগুলো থাকাতে অনেকের কাছেই ক্লারিটি এসেছে। যারা ভবিষ্যতে আসলে করবে তখন তারা আরো সুন্দরভাবে বুঝতে পারবে, কারণ কিছু ইনভলভমেন্ট না থাকলে এই জিনিসগুলো বোঝা কিন্তু অত জি ইজি না। সি, ফর্ম সি, আমি যখন বলবো তখন কিন্তু বুঝবে না যে না কোনোদিন ফর্ম ফিল আপ করেছে। হ্যাঁ, তা অনেকেই যারা আমরা এক্সপোর্টের সাথে জড়িত, বিশেষ করে আর&ডির সাথে, তারা কিন্তু সবাই মোটামুটি জানে। নন সার্ভিস এক্সপোর্টের বাংলাদেশে তো দেখলাম যে গ্লোবাল পার্সপেক্টিভে আমরা কিন্তু good, এমনকি ওয়ানের মধ্যেও যাই নাই, পয়েন্ট 1 এর মধ্যে আছি। যার ফলে এই জিনিসটার কিন্তু অবশ্যই গ্যাপ আমাদের মধ্যে থাকবে। আর বাংলাদেশ কিন্তু একটা ফরেন কারেন্সি রেস্ট্রিক্টেড কান্ট্রি, যদিও রিমিটেন্সের ক্ষেত্রে, আসার ক্ষেত্রে একটু রেস্ট্রিকশনটা কম, যাওয়ার ক্ষেত্রে বেশি। তারপরেও আমার মনে হয়েছে যে এই জিনিসটা আমরা অনেক ভালোভাবে বুঝতে পারলাম। এই আপনাকে রফিক সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি সময় করে আমাদেরকে প্রতি সবসময় সময় দেন, এখনো দিচ্ছেন। আর আমাদের অনেক পার্টিসিপেন্ট ছিল আজকে, প্রায় 71-72 জনের মতো পার্টিসিপেশন, অংশগ্রহণ করেছেন। তাদেরকেও ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য, ওনাদের অনেক অবদান। আমাদের অফিসও অনেক পরিশ্রম করেছেন। হ্যাঁ, যে কোনো অনুষ্ঠান করার জন্য তো আসলে অনেকেরই কর্ম প্রচেষ্টা থাকে, সবার সম্মিলিত সহযোগিতার মাধ্যমে আমরা অনুষ্ঠানটা করতে পারি। হ্যাঁ, তাই সর্বশেষ আমাদের প্রেসিডেন্ট এবং আজকের অনুষ্ঠানের আমাদের মূল সোর্স পার্সন মোহাম্মদ ইসলাম সাহেবকে ধন্যবাদ জানিয়ে, এবং যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটা শেষ করছি। আজকের অনুষ্ঠানটা আমরা একেবারে রাইট টাইম, 1 ঘন্টা, 1 ঘন্টায়, এখন জাস্ট 8টা বাজে। আমার মনে হয় যে এরকম আমাদের রেকর্ড নাই। অনেকে হয়তো 8টার পরেও জয়েন করতে পারে, আমাকে দেশের বাইরে থেকেও অনেকে বলেছেন যে আমি তো আসলে ওই টাইমে আমার একটা অফিসের অনুষ্ঠান আছে, বিশেষ করে কাতার থেকে। হ্যাঁ, কাতার থেকে প্রতিবারই ওরা দেখলাম জয়েন করে, কিন্তু এইবার ওদের অনুষ্ঠান থাকাতে পারে নাই। আমাদের একটা কোম্পানিতে প্রায় 7-8 জন মেম্বার কাজ করে, আলিবিন আলী। হ্যাঁ, আর তাছাড়া যারা আমেরিকায় আছেন তাদের আবার সকাল, তারাও অনেকে অংশগ্রহণ করতে চায়। আসলে জুমের মাধ্যমে করলে আমাদের সুবিধাটা হলো কি, ঢাকা, চিটাগাং, রাজশাহী, খুলনা এবং দেশের বাইরে সবাইকে জি। আমরা অংশগ্রহণ করাতে পারি। যদিও আমরা যদি ফিজিক্যাল প্রোগ্রামও করি তাও আমরা একটু ব্রডকাস্ট করি। রাইট, এটা হ্যাঁ, ভালো। তবে ওটা হয়তো অত ইন্টারেক্টিভ হয় না, কিন্তু তারপরেও নাই মামার চেয়ে কানা মামা ভালো আর কি, কিছু তো অন্তত ওরা জানতে পারে। আমরা আবার রেকর্ড গুলোও রাখি যাতে সবার উপকার হয়। আসলে লার্নিং তো একটা কন্টিনিউয়াস প্রসেস, পারফেকশনও কিন্তু একদিনে আসে না, এটা ওভার দ্য পিরিয়ডে আসে। তাই চেষ্টা করে যেতে হবে, আমরাও করতে হবে, যারা আমরা শিখতে চাই তাদেরও প্রচেষ্টা থাকতে হবে। তাই রবি সাহেবকে আবার সবচেয়ে ধন্যবাদ জানিয়ে আমরা আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, পরবর্তী অনুষ্ঠান পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।